যেতে চাই অধ্যাপক ডক্টর পাভেল, আপনার কাছে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ, প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ এবং গণভোট নিয়ে যে 4টি প্রশ্ন, সবকিছু মিলে আসলে সংকট কতটা কাটলো। অপরদিকে আমরা লক্ষ্য করছি জামাত সহ 8 দল এখনো 30 নভেম্বর তাদের 7টি বিভাগে সমাবেশ করার কথা বলছে, 5 দফা দাবি নিয়ে তারা এখনো মাঠে। কি বলবেন? ধন্যবাদ। আমার মনে হয় যে এর মধ্যে প্রায় 4 জন আলোচনায় অংশ নিয়ে ফেলেছেন এবং এই বিষয়ে কথাগুলো যেটা আপনি তুলেছেন সেই কথাগুলোই মোটামুটি তাদের বয়ান থেকে, তাদের কথার ভেতর থেকে কিছুটা জবাবের মধ্যে এসছে। একটা বিষয় দিয়ে আমি একটু শুরু করি যে অনেকে বলছেন যে জামাতের সাথে বিএনপির বিপরীত মেরুতে অবস্থান। আসলে মেরুর ব্যাপারটা হলো কি যে বিএনপি তার জায়গাতেই আছে, জামাত সরে সরে বিপরীত মেরুতে গিয়ে বিপরীত মেরুর কথা বলছে। বিএনপির কিন্তু অবস্থানগত পরিবর্তন কোথাও হয়েছে, এই বিষয়টি হয়তো অতটা সত্যি নয়। এটা ঠিক যে 3টি আকাঙ্ক্ষার সাথে সবারই একাত্মতা ছিল যে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এই জায়গাতেই তার কিছুটা দৃশ্যমান হয়েছে, আর কোনো কোনো জায়গাতে এখনো পর্যন্ত কিছু শঙ্কা বা কিছুটা অনিশ্চয়তা রয়েছে। একটা বিষয় হলো কি যে ঐক্যমত্য কমিশন নামে যখন আমরা একটা কমিশন গঠন করে ফেললাম, তখন তারা কিন্তু ওই ঘর থেকে বেরোবার আগে ঐক্যমত্য প্রতিষ্ঠিত করে যদি বেরোতে পারতেন তাহলে নামের প্রতি তাদের সুবিচার করার সুযোগ থাকতো আর কি। তো পুরোপুরি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলো না, কিন্তু কমিশনের নামটা সেরকমই থাকলো, একটা সনদ স্বাক্ষরিত হলো এবং আবার পরবর্তী পর্যায়ে ঘোষিত যখন হলো তখন দেখা গেল যে স্বাক্ষরের কথার সাথে ঘোষণার বেশ কিছু বৈপরীত্য লক্ষ্য করা গেল। প্রশ্নটা হচ্ছে যে গণভোট কখন হবে সেই প্রসঙ্গ। সম্পদ আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা মনে হয় এখন কতটা প্রাসঙ্গিক আমি হয়তো বলতে পারবো না, কারণ যদিও আপনার অনেকেই আমরা বলছি যে কেউ কেউ আন্দোলনের মাঠে আছে, তারা আন্দোলনের মাঠে যতটা সোচ্চারভাবে আছে নির্বাচনের মাঠে তার চেয়ে শতগুণ বেশি সোচ্চার হিসেবে আছে। তো তাদের দলের সেই জামায়াতে ইসলামের ক্ষেত্রে প্রায়োরিটি কিন্তু তারা নির্ধারণ করে ফেলেছে যে তারা নির্বাচনকেই ওই আন্দোলনের চাইতে বেশি গুরুত্ব দিতে চায়। এটা তো হয়তো তাদের লোক দেখানোর জন্য বা মুখ রক্ষা করবার জন্য তাদের আন্দোলনের মাঠে থাকতে হয়। আমার কাছে প্রশ্নটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা জাহিদ একটু বলার চেষ্টা করছিল যে আমরা আগামী সংসদকে ঠিক কী অর্থে দেখতে চাইছি, গণভোটটা তাদের কাছে কী রকম একটা জায়গাতে তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে একটা সংসদকে আমরা ঠিক কার্যকর দেখতে চাইছি কিনা, সেটা সোনার পাথর বাটি হবে কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন থাকবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রশ্নটা কি হবে। ওই আমরা তো গণভোট একটা করব, সেটা তো নিশ্চয়ই একটা নির্দিষ্ট দিনক্ষণ প্রধান উপদেষ্টা যখন বলে দিয়েছেন তখন সেটা সেই দিনই হবে বলে আমরা প্রত্যাশা করছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি কি প্রশ্নটি রাখবো। সে প্রশ্নে যদি এমন কারো অবস্থানটা দাঁড়ায় যে তিনি 3টি প্রশ্নে হ্যাঁ বলতে চান, একটিতে না বলতে চান, তার জন্য সেই সুযোগটা কতটা থাকবে। তো প্রশ্ন নির্ধারণ করাটা খুব জরুরি। কথা যেটা ছিল, বিএনপি যে কথাটি বলেছিল সেটা খুব যৌক্তিকভাবে তারা বলেছিল যে নোট অফ ডিসেন্ট সহ গণভোটের কথাটি বলা হোক, অর্থাৎ আমার এই জায়গাতে আপত্তি আছে, এই আপত্তিটা জনগণের কাছে পৌঁছাক, জনগণ যদি আমার আপত্তির সাথে সহমত হয় তাহলে তারা সেখানে হ্যাঁ বলবে। আর একই ক্ষেত্রে ওই প্রত্যেকেরই যে আপত্তির জায়গা আছে সেটাই লেখা হোক, তাহলে জনগণের একটা সুবিধা থাকবে কি, এবং যেটা আমরা ওই পরবর্তী সংসদকে আলোচনার কিছু একটা ক্ষেত্র তৈরি করে দিতে পারি বা থাকে সেটা। তাই যদি না হয় তাহলে আমরা যে গণভোটের 4টি প্রশ্নের মধ্যে থেকে যে উত্তরটি আসবে সে উত্তরটা এই প্রকৃতপক্ষে যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সমার্থক হবে কিনা সে প্রশ্ন কিন্তু দাঁড়িয়ে যাবে তখন। এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এটা যদি জনমনের প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন যদি সেই গণভোটের মধ্যে আমরা দেখতে চাই তাহলে সেখানে কিন্তু একটা দৃশ্যমান একটা সংখ্যাগরিষ্ঠতা বা থাকার প্রয়োজনীয়তা। হ্যাঁ নার মধ্যে পার্থক্যের ব্যবধানটা যদি ব্যাপকতর না হয় তাহলে কিন্তু সেটা গণ আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে ঘটাবে না। আর নির্বাচন কমিশন নিয়ে যে কথাটি বলা দরকার, আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে তাদের সবচাইতে কার্যকর, সবচাইতে সক্ষম এবং সবচাইতে গৌরব দীপ্ত নির্বাচন কমিশন হওয়ার সুযোগ তাদের সামনে এসছে এবং তারা এখানে শুধু রেফারির ভূমিকায় যতটা থাকবেন একই সাথে তাদের কিন্তু কোচিংয়ের ভূমিকাতেও থাকবার একটা প্রয়োজনীয়তা আছে আমি মনে করি। এ কারণে যে যাদেরকে তারা নির্বাচনের মাঠে খেলোয়াড় হিসাবে নিয়ে যাচ্ছেন তারা কিন্তু গত 15 বছরে কিন্তু খেলা কিন্তু অনুশীলন করবারও সুযোগ পাননি। তাদেরকে নির্বাচনের মাঠে এনে খুব কঠোর রেফারিংয়ের মধ্যে নিয়ে গেলে এখানে ঠিক তারা নির্বাচন সুষ্ঠুভাবে কতটা করবেন অথবা একটা শৃঙ্খলিত নির্বাচনের দিকে নিয়ে যাবেন কিনা সেটি ভাবার বিষয় আছে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ আছে যেটা প্রধান নির্বাচন কমিশনার বেশ কয়েক মাস আগেই বলেছেন যে আগামী নির্বাচনে সাইবার যুদ্ধ
বা অনলাইন যুদ্ধ, সোশ্যাল মিডিয়া যুদ্ধকে উনি অনেক গুরুত্বের জায়গা থেকে দেখছেন। সেখানে একটা কথা কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে জানি যে এই মুহূর্তে একটা বিশেষ দলের বট বাহিনীর অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ। এখানে মহিলারা নারীরা তারা কোনো মন্তব্য করতে পারেন না, তার মতামত প্রকাশ করতে গেলে যেভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়া হয়, অথবা একটা বক্তৃতার একটা অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনকল্যাণের কথা যেখানে বলা হয়, যেখানে আলু চাষিরা যদি আলুর ন্যায্য মূল্য না পায় তাহলে সেটা যে কৃষকের কথা, পেঁয়াজের সংরক্ষণের কথা জনাব তারেক রহমান তার বক্তৃতায় বলবার চেষ্টা করলে সেটাকে খুবই ন্যাক্কারজনকভাবে অন্যদিকে প্রবাহিত করবার যে প্রচেষ্টা, সেটার মধ্যে আর যাই থাকুক সৎ রাজনীতি নেই। তাহলে আমরা আগামী দিনের যে নির্বাচন যেটা দেখতে চাইছি, সেই নির্বাচনটা এই সোশ্যাল মিডিয়ার কলুষতা দিয়ে কতটুকু বিতর্কিত হবে, কতটুকু কলুষযুক্ত হবে, সেটা কিন্তু চিন্তা করার ব্যাপার আছে। এবং সেখানে নির্বাচন কমিশন কিন্তু বিটিআরসিকে ব্যবহার করতে পারে এটা, যে এমন কোনো আইডি থাকবে না যে আইডির সাথে সেই ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের মিল থাকবে না, অথবা রেজিস্টার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার দিয়ে নিবন্ধিত নয় এমন আইডি কেন থাকবে? এই অপরিচিত নাম, অদ্ভুত অদ্ভুত নাম, সমস্ত ভিয়েতনামি, নর্থ কোরিয়ান কিংবা ইউক্রেনিয়ান নাম দিয়ে এক একটা আইডি চলবে এবং সেই আইডি জনমতকে প্রতিষ্ঠিত করবার মতন একটা নোংরা কাজ করে স্বাভাবিক জনস্রোতকে বিপদগামী করবে, বিভ্রান্ত করবে। এই প্রচেষ্টাকে বোধহয় খুব সহজে মেনে নেওয়ার সুযোগ নেই। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটা মাইলস্টোন কাজ করতে পারতেন, যেটা আমার দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় প্রায় বলেন যে গুরুত্বের জায়গা কোনটা আছে, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগ, কর্মসংস্থান, এটা মানুষের চাওয়ার জায়গা। একটা সরকার আর 1.5 বছর সময় কিন্তু তার জন্য কম নয়। এই জায়গাতে কিন্তু দৃশ্যমান কিছু কাজ হলে জনগণ মনে করতো যে সরকার শুধুমাত্র নির্বাচনের কাজ নিয়ে শুধু ব্যস্ত নয় বা দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত নয়, মানুষের প্রত্যাশার কাজ যা তারাও করছেন। সেটা যদি হতো তাহলে পরবর্তীতে রাজনীতিতে যারা আসছেন, যারা এই রাজনৈতিক দল যারা দেশ পরিচালনার দায়িত্বটি পাবেন, তাদের জন্য পথ পরিক্রমাটা অনেক সোজা হতে পারত। আমার মনে হয় যে এই ব্যাপার নিয়ে কাজ করার সুযোগ ছিল।